এটি অনেক কাল আগের কথা। একটি শহরে হাসান নামের এক মুচি বাস করত। সে তার ছোট্ট দোকানে বসে মানুষের জুতো সেলাই করত, তালি দিত এবং মেরামত করত। তার কাজ ছিল খুব নিখুঁত আর মজবুত। যে জুতো সে একবার ঠিক করে দিত তা মাসের পর মাস টিকত। হাসানের একটি ছোট্ট ঘর ছিল, যেখানে সে তার স্ত্রী ফাতিমা আর 2 ছেলেমেয়ের সাথে থাকত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাসান তার দোকানে বসত আর যা রোজগার করত তা দিয়েই তার সংসার চালাত। কখনো সারাদিনে 1-2 গ্রাহক আসত, আবার কখনো বেশি আসত। কিন্তু হাসান কখনো অভিযোগ করত না। সে আল্লাহর শুকরিয়া আদায় করত আর নিজের কাজ করে যেত। একদিন শহরের কাজী সাহেব বাজার দিয়ে যাচ্ছিলেন। তার পায়ে দামি জুতো ছিল, যা কয়েকদিন ধরে ছিঁড়ে গিয়েছিল। কাজী সাহেবের হাঁটতে কষ্ট হচ্ছিল। তিনি তার চাকরকে বললেন, আশেপাশে কি কোনো ভালো মুচি আছে যে আমার জুতো ঠিক করে দিতে পারবে? চাকর এদিক ওদিক তাকালো এবং হাসানের দোকানের দিকে ইশারা করে বলল, হুজুর, ওখানে একজন মুচি বসে আছে। কাজী সাহেব তার চাকরদের নিয়ে হাসানের দোকানের দিকে এগিয়ে গেলেন। হাসান যখন কাজী সাহেবকে তার দিকে আসতে দেখল, সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল এবং আদবের সাথে সালাম জানাল। কাজী সাহেব নিচু হয়ে নিজের জুতো খুললেন এবং হাসানের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, মুচি, এই জুতো জোড়া দেখো আর বলো এগুলো ঠিক হতে পারবে কিনা। হাসান জুতো জোড়া নিজের হাতে নিল এবং মনোযোগ দিয়ে দেখতে লাগল। জুতো খুব দামি চামড়ার তৈরি ছিল এবং খুব নিখুঁতভাবে বানানো হয়েছিল। হাসান দেখল যে জুতোর তলা কয়েক জায়গা থেকে ছিঁড়ে গেছে এবং সেলাইও কিছু জায়গায় খুলে গেছে। হাসান কাজী সাহেবের দিকে তাকালো এবং নরম সুরে বলল, হুজুর, এই জুতো ঠিক হয়ে যাবে, তবে এতে ভালো চামড়ার প্রয়োজন হবে এবং কাজটাও একটু নিখুঁতভাবে করতে হবে। কাজী সাহেব জিজ্ঞেস করলেন, কত সময় লাগবে? হাসান জবাব দিল, হুজুর, 2 দিনের মধ্যে আমি এগুলো একদম নতুনের মতো করে দেব। কাজী সাহেব একথা শুনে খুশি হলেন এবং বললেন, ঠিক আছে, 2 দিন পর আমি এগুলো নিতে আসব। একথা বলে কাজী সাহেব তার অন্য জুতো পরে সেখান থেকে চলে গেলেন। হাসান সঙ্গে সঙ্গে বাজারে গিয়ে ভালো চামড়া কিনল এবং নিজের যন্ত্রপাতি পরিষ্কার করল। সে খুব পরিশ্রম আর মনোযোগ দিয়ে সেই জুতোগুলোর মেরামত শুরু করে দিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে জুতোগুলোর উপর কাজ করতে লাগল। সে তলাগুলোতে নতুন চামড়া জুড়ল এবং সেলাইগুলো এত নিখুঁতভাবে দিল যে জুতো জোড়া একদম নতুনের মতো লাগতে লাগল। 2 দিন পর জুতো একদম তৈরি হয়ে গেল। হাসান সেগুলোতে ভালোভাবে পলিশ করল এবং পরিষ্কার কাপড়ে মুড়িয়ে নিজের দোকানে রেখে দিল। সে কাজী সাহেবের আসার অপেক্ষা করতে লাগল। সন্ধ্যায় কাজী সাহেব তার চাকরদের নিয়ে আবার হাসানের দোকানে পৌঁছালেন। হাসান সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে সালাম করল এবং জুতো পরিষ্কার কাপড়ে মুড়িয়ে কাজী সাহেবের সামনে রেখে দিল। কাজী সাহেব জুতোগুলো দেখে চোখ চকচক করে উঠল। জুতো একদম নতুনের মতো লাগছিল। কাজী সাহেব খুশি হয়ে জুতো পরলেন এবং এদিক ওদিক হেঁটে দেখলেন। জুতো একদম আরামদায়ক ছিল এবং সেলাই এত মজবুত ছিল যে মনেই হচ্ছিল না এগুলো কখনো ছিঁড়ে গিয়েছিল। কাজী সাহেব হাসানের দিকে তাকালেন এবং বললেন, বাহ মুচি, তুমি তো কামাল করে দিয়েছ, এই জুতো তো একদম নতুনের মতো হয়ে গেছে। হাসান লাজুক হেসে বলল, ধন্যবাদ হুজুর, আপনার মেহেরবানি। তারপর হাসান আদবের সাথে বলল, হুজুর, মজুরি আর চামড়ার দাম মিলিয়ে মোট 5 দিনার হয়েছে। কাজী সাহেব কথা শুনে তার মুখে হাসি ফুটে উঠল। তিনি নিজের পকেটের দিকে হাত বাড়ালেন এবং তারপর থেমে গেলেন। কাজী সাহেব হাসানের দিকে তাকালেন এবং বললেন, মুচি, আজ আমার কাছে টাকা নেই, কাল আমি আদালতে বসব, তুমি সেখানে চলে এসো, আমি তোমাকে তোমার টাকা দিয়ে দেব। হাসান কথা শুনে একটু চিন্তিত হল, কিন্তু সে কাজী সাহেবকে কিছু বলল না। সে কীই বা বলতো? সামনে শহরের কাজী দাঁড়িয়ে আছেন, যিনি আদালতে বিচার করেন। হাসান ভাবল যে কাজী সাহেব নিশ্চয়ই মিথ্যা বলবেন না, কাল ঠিকই টাকা দিয়ে দেবেন। হাসান আদবের সাথে বলল, জি হুজুর, আপনি যেমনটা বলবেন, আমি কাল আদালতে চলে আসব। কাজী সাহেব কথা শুনে সেখান থেকে চলে গেলেন। হাসান সেদিন নিজের দোকান বন্ধ করে বাড়ি পৌঁছাল। রাতে সে তার স্ত্রী ফাতিমাকে পুরো ঘটনা শোনাল। ফাতিমা বলল, আল্লাহর শুকরিয়া যে কাজী সাহেবের মতো সম্মানীয় মানুষ তোমার কাজের প্রশংসা করেছেন, কাল নিশ্চয়ই টাকা পেয়ে যাবে। পরের দিন সকালে হাসান গোসল করে পরিষ্কার জামাকাপড় পরে আদালতের দিকে বেরিয়ে পড়ল। আদালত শহরের ঠিক মাঝখানে একটি বড় ভবনে ছিল। সেখানে প্রতিদিন বহু মানুষ তাদের বিবাদের ফয়সালা করতে আসত। হাসান আদালতের বাইরে পৌঁছাল এবং দরজায় দাঁড়ানো পাহারাদারকে জিজ্ঞেস করল, আমি কি ভেতরে যেতে পারি? পাহারাদার তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং জিজ্ঞেস করল, তোমার কি কাজ? হাসান নরমভাবে জবাব দিল, আমাকে কাজী সাহেবের সাথে দেখা করতে হবে,
তিনি নিজেই আমাকে ডেকেছেন। পাহারাদার বলল, এখন আদালতে অনেক ভিড়, তুমি বাইরে অপেক্ষা করো, যখন সুযোগ পাবো আমি তোমাকে ডাকব। হাসান বাইরে বসে অপেক্ষা করতে লাগল। 1 ঘন্টা কেটে গেল, তারপর 2 ঘন্টা কেটে গেল, কিন্তু কেউ তাকে ভেতরে ডাকল না। দুপুর হয়ে গেল এবং রোদ কড়া হতে লাগল। হাসান তৃষ্ণার্ত এবং ক্লান্ত ছিল, কিন্তু সে সেখানেই বসে রইল। সন্ধ্যা হতে লাগল, তখন আদালত থেকে মানুষজন বাইরে বেরোতে শুরু করল। হাসান আবারও পাহারাদারকে জিজ্ঞেস করল, আমি কখন ভেতরে যেতে পারব? পাহারাদার জবাব দিল, এখন আদালত বন্ধ হয়ে যাচ্ছে, কাল এসো। হাসানের মন ভেঙে গেল, সে বুঝতে পারছিল না কি করবে। সে খালি হাতে বাড়ি ফিরে গেল। বাড়ি পৌঁছে সে তার স্ত্রীকে সব কথা খুলে বলল। ফাতিমা বলল, কোনো ব্যাপার না, কাল আবার চেষ্টা করো। পরের দিন হাসান আবার আদালতে গেল এবং সারা দিন অপেক্ষা করতে লাগল, কিন্তু তারপরও তাকে ভেতরে ডাকা হলো না। এভাবে 3 দিন কেটে গেল। হাসান রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আদালতের বাইরে বসে থাকত, কিন্তু কাজী সাহেবের সাথে দেখা করার কোনো সুযোগ সে পেত না। চতুর্থ দিন হাসান সাহস করে পাহারাদারকে আবারও বলল, ভাই, আমি 3 দিন ধরে এখানে অপেক্ষা করছি, আমাকে শুধু 5 দিনার নিতে হবে। কাজী সাহেব আমার কাছে জুতো সেলাই করিয়েছিলেন। পাহারাদার হেসে বলল, মুচি, তুমি জানো না কাজী সাহেব কেমন মানুষ। তিনি আদালতে তো বড় ন্যায়পরায়ণ সাজেন, কিন্তু নিজের টাকার ব্যাপারে খুব কিপটে। তোমার মতো আরও বহু মানুষ আছে যাদের টাকা তিনি দেননি। তোমার টাকা পাওয়া কঠিন। হাসান এ কথা শুনে অবাক হয়ে গেল। তার বিশ্বাসই হচ্ছিল না যে মানুষ আদালতে বসে মানুষকে ন্যায় বিচার দেন, তিনি নিজেই এত অসৎ হতে পারেন। হাসানের মন নিভে গেল। সে ভাবল, কাজী সাহেব নিজেই যদি জালিম হন, তবে আমি কার কাছে ন্যায় বিচার চাইব? সে বিষণ্ণ মনে বাড়ি ফিরে গেল। বাড়ি পৌঁছে সে তার স্ত্রীকে সব কথা জানাল। ফাতিমাও এ কথা শুনে চিন্তিত হয়ে পড়ল। তাদের ওই 5 দিনারের খুব প্রয়োজন ছিল। ঘরে খাবার জিনিসপত্র শেষ হয়ে আসছিল এবং বাচ্চাদেরও জামাকাপড়ের দরকার ছিল। ফাতিমা হাসানকে বলল, তুমি আরও একবার চেষ্টা করো, হয়তো কাজী সাহেবের মন গলে যাবে। হাসান হ্যাঁ সূচক মাথা নাড়ল, কিন্তু তার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। তার মনে হচ্ছিল কাজী সাহেব তাকে টাকা দেবেন না। সারা রাত হাসান ঘুমাতে পারল না। সে বারবার এটাই ভাবতে লাগল যে আমি কি করব, কিভাবে নিজের হকের টাকা ফেরত নেব। সকাল হতেই হাসান আবার আদালতের দিকে রওনা হল। এবার সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে যাই হোক না কেন সে কাজী সাহেবের সাথে দেখা করেই ছাড়বে। হাসান আদালতের বাইরে পৌঁছে দেখল যে আজও সেখানে অনেক ভিড়। বহু মানুষ নিজেদের বিবাদের ফয়সালা করার জন্য লাইনে দাঁড়িয়েছিল। হাসান ভাবল, আজ আমি যে কোনো উপায়ে কাজী সাহেবের সাথে কথা বলবো। সে আদালতের ভেতরে ঢোকার চেষ্টা করতে লাগল, কিন্তু পাহারাদার তাকে আটকে দিল। পাহারাদার কড়া গড়ায় বলল, মুচি, তুমি রোজ এখানে চলে আসো আর আমাদের ঝামেলা বাড়াও। যদি তোমাকে কাজী সাহেবের সাথে দেখা করতেই হয়, তবে আগে কোনো উকিলকে টাকা দাও, সেই তোমার কথা কাজী সাহেব পর্যন্ত পৌঁছে দেবে। হাসান বলল, ভাই, আমার কাছে এত টাকা নেই যে উকিলকে দেব, আমাকে তো শুধু আমার 5 দিনার ফেরত নিতে হবে। পাহারাদার হেসে বলল, তাহলে তুমি এখান থেকে চলে যাও, এখানে টাকা ছাড়া কোনো কাজ হয় না। হাসান হতাশ হয়ে ফিরে যেতে লাগল। তখনই সে দেখল যে আদালতের এক কোণায় কিছু বয়স্ক মানুষ বসে কথা বলছেন। হাসান তাদের কাছে গেল এবং আদবের সাথে সালাম জানাল। বৃদ্ধরা জবাব দিলেন এবং জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কে আর কি কাজ তোমার? হাসান তাদের কাছে নিজের পুরো গল্প শোনাল, কিভাবে কাজী সাহেব তার কাছে জুতো সেলাই করিয়েছেন এবং টাকা দেওয়ার ওয়াদা করেছেন, কিন্তু এখন দেখা করতে চাইছেন না। বৃদ্ধরা মাথা নাড়লেন এবং বললেন, বাবা, এটা নতুন কোনো কথা নয়। কাজী সাহেব অনেকের সাথেই এমন করেন। তিনি আদালতে বড় ন্যায়পরায়ণ সাজেন, কিন্তু নিজের ব্যাপারে খুব ধূর্ত। একজন বৃদ্ধ বললেন, বাবা, আমরা তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি। যদি তুমি তোমার টাকা ফেরত নিতে চাও, তবে তোমাকেও একটু চালাকি করতে হবে। সোজাভাবে চাইলে তুমি কিছুই পাবে না। হাসান জিজ্ঞেস করল, আমি কি করব? বৃদ্ধ বললেন, তুমি এটা করো, কাল তুমি আদালতে অন্য কারোর সাথে ঝগড়ার বাহানা করে যাও। যখন কাজী সাহেব তোমাকে দেখবেন, হয়তো তার তোমার কথা মনে পড়ে যাবে। হাসান ভাবল, এটাও একটা উপায়। সে বৃদ্ধদের ধন্যবাদ জানালো এবং সেখান থেকে চলে গেল। বাড়ি পৌঁছে হাসান তার স্ত্রী ফাতিমাকে সব কথা বলল। ফাতিমা বলল, তুমি যাই করো ভেবেচিন্তে করো, আবার কোনো বিপদে না পড়ে যাও। হাসান বলল, আমাকে কিছু করতেই হবে, আমরা এই টাকা ছাড়া চলতে পারব না। সারা রাত হাসান একটা উপায় ভাবল। সে তার প্রতিবেশী করিমের সাথে কথা বলল। করিম ছিল একজন দর্জি এবং হাসানের পুরনো বন্ধু। হাসান করিমকে বলল,
ভাই, আমার তোমার সাহায্য দরকার। করিম জিজ্ঞেস করল, কি সাহায্য চাই ভাই? হাসান পুরো গল্প শোনালো এবং তারপর বলল, তুমি কাল আমার সাথে আদালতে চলো, আমরা দুজন একটা নাটক করব। তুমি আমার উপর এই অভিযোগ তুলবে যে আমি তোমার থেকে 10 দিনার ধার নিয়েছিলাম এবং ফেরত দিচ্ছি না। আমি অস্বীকার করব, তারপর আমরা দুজন কাজী সাহেবের সামনে পৌঁছাব। করিম জিজ্ঞেস করল, কিন্তু এতে কি লাভ হবে? হাসান বলল, যখন কাজী সাহেব আমাকে দেখবেন তখন তার আমার কথা মনে পড়ে যাবে, তারপর হয়তো তিনি আমার টাকা দিয়ে দেবেন। যদি নাও দেন, অন্তত আমি তার সামনে নিজের কথা তো রাখতে পারব। করিম একটু ভয় পেয়ে বলল, ভাই, আদালতে মিথ্যা বলা তো ঠিক নয়। হাসান বলল, আমরা মিথ্যা বলবো না ভাই, আমরা শুধু একটা বাহানা তৈরি করব। ফয়সালা হওয়ার আগেই আমি সব সত্য কথা বলে দেব। করিম হাসানের অসহায় অবস্থা দেখে মন গলে গেল, সে রাজি হয়ে গেল। পরের দিন সকালে হাসান এবং করিম দুজনেই পরিষ্কার জামাকাপড় পরে আদালতে পৌঁছাল। করিম জোরে জোরে চিৎকার করছিল, এই মুচিটা অসৎ, ও আমার 10 দিনার নিয়েছে আর ফেরত দিচ্ছে না। হাসানও জোরে জোরে বলছিল, ও মিথ্যা বলছে, আমি ওর থেকে কখনো টাকা নিইনি। দুজনের আওয়াজ শুনে পাহারাদার তাদের কাছে এলো এবং জিজ্ঞেস করল, কি হচ্ছে এখানে? করিম বলল, আমাদের দুজনের ঝগড়া হয়েছে, আমাদের কাজী সাহেবের কাছে ন্যায় বিচার চাই। পাহারাদার তাদের দুজনকে আদালতের ভেতরে পাঠিয়ে দিল। আদালতে কাজী সাহেব উঁচু চেয়ারে বসেছিলেন। তার সামনে বহু মানুষ নিজেদের কথা রাখছিল। হাসান আর করিম লাইনে দাঁড়িয়ে গেল। ধীরে ধীরে তাদের পালা এলো। কাজী সাহেব যখন হাসানকে দেখলেন, প্রথমে তো তার মনে পড়ল না। তারপর কিছুক্ষণ পর তার মনে পড়ল যে এটা সেই মুচি যে তার জুতো সেলাই করেছিল। কাজী সাহেবের চেহারায় হালকা অস্বস্তি দেখা দিল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন এবং কড়া গলায় জিজ্ঞেস করলেন, তোমাদের দুজনের কি ঝগড়া? করিম এগিয়ে গিয়ে বলল, হুজুর, এই মুচি আজ থেকে 6 মাস আগে আমার কাছ থেকে 10 দিনার ধার নিয়েছিল। আমি বহুবার চেয়েছি, কিন্তু এ শুধু ঘোরাচ্ছে। আমি এখন খুব পেরেশান। হুজুর, এর থেকে আমাকে ন্যায় বিচার দিন। কাজী সাহেব হাসানের দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, মুচি, এ কি সত্যি বলছে? হাসান বলল, না হুজুর, ও মিথ্যে বলছে। আমি ওর থেকে কখনো টাকা নিইনি। যদি ওর কাছে কোনো প্রমাণ থাকে তবে দেখাক। কাজী সাহেব করিমকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি কোনো সাক্ষী বা কোনো লেখাপড়া আছে? করিম বলল, না হুজুর, আমরা দুজন পুরনো বন্ধু। আমি ওকে বিশ্বাস করে টাকা দিয়েছিলাম। আমার মনে হয়নি যে ও এমনটা করবে। কাজী সাহেব একটু ভাবলেন এবং তারপর বললেন, যদি কোনো প্রমাণ না থাকে তবে আমি কিভাবে ফয়সালা করব? এর মধ্যে হাসান সাহস করে বলল, হুজুর, একটা কথা বলি? কাজী সাহেব বললেন, হ্যাঁ বলো। হাসান বলল, হুজুর, আমি একজন গরিব মুচি। আমি সততার সাথে নিজের কাজ করি। আমি কখনো কারোর হক মারিনি। কিন্তু হুজুর, কখনো কখনো বড়লোকেরা গরিবের হক মেরে দেয়, আর গরিব কিছুই করতে পারে না। কাজী সাহেবের মনে হল হাসান তারই দিকে ইশারা করছে। তার চেহারা কঠোর হয়ে গেল। তিনি বললেন, মুচি, তুমি আজে বাজে কথা বলো না। তুমি নিজের ঝগড়ার দিকে মনোযোগ দাও। হাসান বলল, হুজুর, আমি শুধু এটাই বলছি যে বড় মানুষেরাই যখন গরিবের হক মেরে নেয়, তখন গরিব কার কাছে ন্যায় বিচার চাইবে? কাজী সাহেব এ কথা শুনে রেগে গেলেন। তিনি কড়া গলায় বললেন, মুচি, তোমার কথার মানে কি? তুমি কি কারোর ওপর অভিযোগ করছো? হাসান সাহস জুগিয়ে বলল, হুজুর, আমি কারোর ওপর অভিযোগ করছি না। আমি শুধু নিজের কথা বলছি। আদালতে উপস্থিত লোকজন মনোযোগ দিয়ে শুনতে লাগল। সবার মনে হচ্ছিল যে বিশেষ কিছু একটা ঘটছে। কাজী সাহেব চিন্তায় পড়ে গেলেন। তার মনে হলো হাসান যদি সেখানে সবার সামনে তার কথাটা বলে দেয় তবে তার সম্মান মাটিতে মিশে যাবে। কাজী সাহেব তাড়াতাড়ি বললেন, ঠিক আছে, এই ব্যাপারটা পরে দেখা হবে, তোমরা দুজন এখন বাইরে যাও। হাসান বুঝে গেল যে কাজী সাহেব ভয় পেয়ে গেছেন। সে বলল, না হুজুর, এখনই ফয়সালা করুন, আমি অনেক দিন ধরে অপেক্ষায় আছি। কাজী সাহেব রাগের মাথায় বললেন, মুচি, তুমি খুব বেশি কথা বলছো, চুপচাপ বাইরে যাও, নইলে তোমাকে জেলে পাঠিয়ে দেব। হাসান দেখল যে কাজী সাহেব হুমকি দিচ্ছেন, কিন্তু সে হার মানল না। সে উঁচু গলায় বলল, হুজুর, আপনি যদি আমাকে জেলে পাঠাতে চান তবে পাঠিয়ে দিন, কিন্তু আগে আমাকে আমার কথা বলার সুযোগ তো দিন। আদালতে পিনপতন নীরবতা নেমে এলো। সবাই অবাক ছিল যে একজন গরিব মুচি কাজী সাহেবের সাথে কিভাবে এভাবে কথা বলছে। কাজী সাহেব বুঝে গেলেন যে তিনি যদি হাসানকে চুপ না করান তবে ব্যাপারটা আরও খারাপ হবে। তিনি একটু নরম হয়ে বললেন,
ঠিক আছে, বলো কি বলতে চাও? হাসান বলল, হুজুর, আগে এই ঝগড়ার ফয়সালা করে দিন। ওর কাছে কোনো প্রমাণ নেই যে আমি ওর থেকে টাকা নিয়েছি। করিমও বুঝে গেল যে এবার সময় চলে এসেছে। সে বলল, হুজুর, আমাকে মাফ করে দিন। আমি মিথ্যে অভিযোগ করেছিলাম। আসলে ও আমার থেকে টাকা নেয়নি। আমরা দুজন বন্ধু এবং আমরা এই নাটক এজন্য করেছিলাম যাতে ও আদালতে আসতে পারে। লোকজন অবাক হয়ে গেল। কাজী সাহেবের চেহারা রাগে লাল হয়ে গেল। তিনি চিৎকার করে বললেন, এসব কি বেয়াদবি? তোমরা দুজন আদালতে মিথ্যে বলেছ, তোমাদের শাস্তি পাওয়া উচিত। হাসান বলল, হুজুর, আমরা মিথ্যে এজন্য বলেছি কারণ আমার কাছে আপনার সাথে দেখা করার আর কোনো রাস্তা ছিল না। আমি 5 দিন ধরে আপনার দরজায় দাঁড়িয়ে আছি, কিন্তু আপনি আমাকে ভেতরে আসতে দেননি। কাজী সাহেব জিজ্ঞেস করলেন, আমার কাছে তোমার কি কাজ ছিল? হাসান বলল, হুজুর, আপনার মনে আছে আপনি আমার কাছ থেকে আপনার জুতো সেলাই করিয়েছিলেন? আমি খুব মেহনত করে আপনার জুতো ঠিক করেছিলাম। আপনি বলেছিলেন যে আদালতে চলে আসতে আপনি আমাকে টাকা দিয়ে দেবেন। কিন্তু আপনি আমাকে আমার 5 দিনার দেননি। আদালতে উপস্থিত সব মানুষ এ কথা শুনে নিজেদের মধ্যে ফিসফিস করতে শুরু করল। কাজী সাহেবের অপমান হচ্ছিল। কাজী সাহেব মিথ্যা বলে বললেন, মুচি, তুমি মিথ্যা বলছো, আমি তোমাকে টাকা দিয়ে দিয়েছিলাম। হাসান বলল, না হুজুর, আপনি দেননি। যদি দিতেন তবে আমি এখানে কেন আসতাম? কাজী সাহেব পেরেশান হয়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না কি করবেন। যদি তিনি মেনে নেন তবে তার সম্মান চলে যাবে, আর যদি অস্বীকার করেন তবে হাসান শোরগোল পাকাতে পারে। তখনই হাসান বলল, হুজুর, আপনি চাইলে আমি প্রমাণ দিতে পারি। আমি যে চামড়া কিনেছিলাম তার রসিদ আমার কাছে আছে, আর আপনার জুতোর ওপর আমি যে সেলাই দিয়েছিলাম সেগুলো এক বিশেষ ধরনের। আপনি আপনার জুতো দেখিয়ে দিন, তাহলে সবাই জেনে যাবে। কাজী সাহেব আরও চিন্তায় পড়ে গেলেন। তার এখন মনে হচ্ছিল যে হাসান সত্যি কথা বলছে এবং তিনি ফেঁসে গেছেন। কাজী সাহেব এখন খুব পেরেশানিতে ছিলেন। তিনি বুঝতে পারছিলেন না যে এই মুসিবত থেকে কিভাবে বেরোবেন। আদালতে উপস্থিত সব মানুষ মনোযোগ দিয়ে শুনছিল এবং তাদের নজর কাজী সাহেবের উপর স্থির ছিল। হাসান দেখল যে কাজী সাহেব ঘাবড়ে গেছেন। তখন সে আরও একটা চাল চালল। হাসান উঁচু গলায় বলল, হুজুর, যদি আপনি আমাকে টাকা দিয়ে থাকেন তবে আমি এখানে সবার সামনে মাফ চাইব এবং আপনার পায়ে পড়ে যাব। কিন্তু যদি আপনি টাকা না দিয়ে থাকেন তবে আপনি আমাকে আমার হক পাইয়ে দিন। আদালতে বসা কিছু বৃদ্ধ মাথা নাড়লেন। তাদের মনে হচ্ছিল যে এই মুচি সত্যি বলছে। কাজী সাহেব দেখলেন যে মানুষ তাকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। তখন তিনি রেগে গিয়ে বললেন, খামোশ, এটা আমার আদালত, আর আমি যে ফয়সালা করব সেটাই ঠিক হবে। তুমি অনেক বেশি কথা বলছো। প্রথমে তুমি আদালতে মিথ্যা বললে, আর এখন তুমি আমার উপর অভিযোগ তুলছ। হাসান নরম কিন্তু দৃঢ় গলায় বলল, হুজুর, আমি মিথ্যা শুধু এখানে পৌঁছানোর জন্য বলেছিলাম। এখন আমি পুরো সত্যি কথা বলছি। আপনি আমার থেকে জুতো সেলাই করিয়েছেন আর টাকা দেননি। আমি 5 দিন ধরে আপনার দরজায় দাঁড়িয়ে আছি, কিন্তু আমাকে ভেতরে আসতে দেওয়া হয়নি। এই পুরো আদালত সাক্ষী আছে। আপনি পাহারাদারদের জিজ্ঞেস করে নিন। আদালতে বসা লোকেরা একে অপরের দিকে তাকালো। কিছু মানুষ ফিসফিস করতে শুরু করল। এক বৃদ্ধ দাঁড়িয়ে বললেন, কাজী সাহেব, যদি এই মুচি সত্যি বলে থাকে তবে আপনার উচিত ওর পাওনা দিয়ে দেওয়া। আমরা সবাই জানি যে আপনি ন্যায় বিচারের জন্য পরিচিত। কাজী সাহেবের মনে হলো এবার ব্যাপারটা তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তিনি কড়া গলায় বললেন, তোমরা মাঝখানে কথা বলো না, এটা আমার ব্যাপার, আর আমি নিজেই এটা সামলাবো। হাসান বলল, হুজুর, যদি এটা আপনার ব্যক্তিগত ব্যাপার হয় তবে এই আদালত কেন? আদালত তো ন্যায় বিচারের জন্য। এখানে প্রত্যেককে ন্যায় বিচার পেতে হবে, সে ধনী হোক বা গরিব। কাজী সাহেব রাগে টেবিলে হাত চাপড়ে বললেন, ব্যাস, অনেক হয়েছে, আমি তোমাকে এক্ষুনি জেলে পাঠিয়ে দিচ্ছি। পাহারাদারদের ডাকব? হাসান সাহস হারালো না। সে বলল, হুজুর, আপনি আমাকে জেলে পাঠাতে পারেন, কিন্তু সত্য বদলাবে না। আপনি আমার 5 দিনার দেননি। আপনি যা খুশি করতে পারেন, কিন্তু আমি আমার কথা থেকে পিছু হটব না। তখনই আদালতে বসা আরেকজন বৃদ্ধ দাঁড়ালেন। তিনি বললেন, কাজী সাহেব, আমাকে একটা কথা বলতে হবে, যদি অনুমতি দেন। কাজী সাহেব বিরক্ত হয়ে বললেন, হ্যাঁ, বলো কি বলতে চাও। বৃদ্ধ বললেন, হুজুর, আমি এই শহরে বহু বছর ধরে বাস করি। আমি আপনার আদালতে অনেক ফয়সালা শুনেছি। আপনি সব সময় বলেন যে যার কাছে প্রমাণ আছে সেই সত্য বলছে। যদি এই মুচি মিথ্যা বলে থাকে তবে এর কাছে কি প্রমাণ আছে? আর যদি আপনি সত্যি বলে থাকেন তবে আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনি ওকে টাকা দিয়েছেন? আদালতে নিস্তব্ধতা ছেয়ে গেল। সবাই কাজী সাহেবের দিকে তাকাতে লাগল। কাজী সাহেবের ঘাম ছুটতে শুরু করল। তিনি বুঝতে পারছিলেন না কি জবাব দেবেন। হাসান সুযোগ বুঝে বলল, হুজুর,
আমার কাছে প্রমাণ আছে। আমি যে চামড়া কিনেছিলাম তার রসিদ আমার কাছে আছে, আর আপনার জুতোর উপর আমি যে সেলাই দিয়েছিলাম সেটা আমার বিশেষ পদ্ধতির। অন্য কোনো মুচি ওরকম সেলাই দিতে পারে না। যদি আপনি আপনার জুতো দেখিয়ে দেন তবে সবাই সব জেনে যাবে। কাজী সাহেব ভাবলেন, যদি তিনি জুতো দেখিয়ে দেন তবে হাসানের কথা সত্যি প্রমাণিত হয়ে যাবে। তিনি বললেন, আমার জুতো আমার বাড়িতে আছে, আমি এক্ষুনি দেখাতে পারবো না। হাসান বলল, কোনো ব্যাপার না হুজুর, আমি কাল আবার আসব, আপনি কাল জুতো নিয়ে আসবেন। আদালতে বসা লোকেরা এবার খোলামেলা কথা বলতে শুরু করল। সবার মনে হচ্ছিল যে কাজী সাহেব মিথ্যা বলছেন। একজন লোক বলল, যদি কাজী সাহেব সত্যি টাকা দিয়ে দিতেন তবে তিনি এখনই জুতো দেখিয়ে দিতেন। অন্য একজন বলল, হ্যাঁ, এই কথাটা তো ঠিক। কাজী সাহেব খুব পেরেশান হয়ে গেলেন। তার মনে হচ্ছিল তার সম্মান মাটিতে মিশে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি বললেন, ঠিক আছে, ঠিক আছে, হয়তো আমার মনে ছিল না, হতে পারে আমি তোমাকে টাকা দিইনি, কিন্তু তুমিও তো আদালতে মিথ্যা বলেছ, এর শাস্তি কি হবে? হাসান বলল, হুজুর, আমি আমার শাস্তির জন্য প্রস্তুত, কিন্তু আগে আপনি আমাকে আমার 5 দিনার দিয়ে দিন, তারপর আপনি যে শাস্তি চান দিতে পারেন। আদালতে বসা একজন উকিল দাঁড়িয়ে বললেন, কাজী সাহেব, আমি একটি কথা বলতে চাই, যদি অনুমতি দেন। কাজী সাহেব ক্লান্ত স্বরে বললেন, হ্যাঁ, বলো। উকিল বললেন, হুজুর, আইন অনুযায়ী যদি কেউ কারো থেকে কাজ করায় এবং তার টাকা না দেয় তবে এটা একটি অপরাধ, আর যদি কেউ আদালতে মিথ্যা বলে তবে সেটাও একটি অপরাধ। কিন্তু এই মুচি মিথ্যা শুধু এজন্য বলেছে কারণ তার আদালতে পৌঁছানোর আর কোনো পথ ছিল না। আসল অপরাধ তো এটাই যে কোনো গরিবের হক মেরে নেওয়া। আদালতে বসা অনেক মানুষ হ্যাঁ সূচক মাথা নাড়ল। অন্য একজন লোক বলল, এই কথা একদম ঠিক, যদি কাজী সাহেব আগেই এই মুচিকে তার টাকা দিয়ে দিতেন তবে এসব কিছুই হতো না। কাজী সাহেবের এখন মনে হচ্ছিল যে পুরো আদালত তার বিরুদ্ধে চলে গেছে। তিনি ভাবলেন যে যদি এখনও তিনি জেদ ধরে থাকেন তবে তার পুরো সম্মান চলে যাবে, হয়তো মানুষ তার উপর বিশ্বাস করা বন্ধ করে দেবে। তাহলে তিনি আর কাজই থাকবেন কিভাবে? তিনি এক দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন, ঠিক আছে, আমি মানছি যে হয়তো আমার ভুল হয়ে গেছে, আমি এই মুচিকে তার টাকা দিয়ে দেব। হাসানের মুখে হালকা হাসি ফুটে উঠল। সে বলল, ধন্যবাদ হুজুর, আমি জানতাম যে আপনি নিশ্চয়ই ন্যায় বিচার করবেন। কিন্তু কাজী সাহেব ধূর্ততার সাথে বললেন, কিন্তু মুচি, তুমি আদালতে মিথ্যা বলেছ, এর শাস্তি তো পেতেই হবে। আমি তোমাকে 5 দিনার দিচ্ছি, কিন্তু তোমাকে 10টি বেত্রাঘাতও খেতে হবে। আদালতে আবার শোরগোল শুরু হলো। লোকেরা নিজেদের মধ্যে কথা বলতে লাগল। কিছু মানুষের মনে হলো এই শাস্তি খুব কঠোর। হাসান ভাবল যে যদি সে অস্বীকার করে তবে হয়তো সে টাকাও পাবে না আর শাস্তিও পেতে হবে। সে সাহস করে বলল, হুজুর, আমি আপনার শাস্তি মেনে নিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। কাজী সাহেব জিজ্ঞেস করলেন, কি শর্ত? হাসান বলল, হুজুর, আগে আপনি আমাকে আমার 5 দিনার দিয়ে দিন, তারপর আপনি যে শাস্তি চান দিন, আমি প্রস্তুত। কাজী সাহেব ভাবলেন, যাক, অন্তত এইটুকু তো মানল। তিনি তার খাজাঞ্চিকে ডাকলেন এবং বললেন, এই মুচিকে 5 দিনার দিয়ে দাও। খাজাঞ্চি হাসানকে 5 দিনার দিল। হাসান সেগুলো গুনল এবং নিজের পকেটে রেখে দিল। তারপর সে কাজী সাহেবের দিকে তাকালো এবং বলল, ধন্যবাদ হুজুর, এখন আমি আমার হক পেয়ে গেছি, এবার আপনি যে শাস্তি চান দিতে পারেন। কাজী সাহেব বললেন, পাহারাদার, এই মুচিকে 10টি বেত্রাঘাত করো। পাহারাদার হাসানের দিকে এগিয়ে গেল। হাসান শান্তভাবে দাঁড়িয়ে রইল, তার চেহারায় কোনো ভয়ের চিহ্ন দূর না। তখনই আদালতে বসা সেই বৃদ্ধ আবার দাঁড়িয়ে বললেন, কাজী সাহেব, একটু দাঁড়ান, আমার একটা কথা জিজ্ঞেস করার আছে। কাজী সাহেব বিরক্ত হয়ে বললেন, এবার কি? বৃদ্ধ বললেন, হুজুর, আপনি সবসময় বলেন যে আদালতে সবার জন্য একই আইন, ধনী হোক বা গরিব, সবাইকে একই রকম শাস্তি পাওয়া উচিত। কাজী সাহেব বললেন, হ্যাঁ, এ কথা একদম ঠিক। বৃদ্ধ বললেন, তাহলে হুজুর, এই মুচি মিথ্যা বলেছে আর আপনিও তো মিথ্যা বলেছেন। আপনি বলেছিলেন যে আপনি টাকা দিয়ে দিয়েছেন, পরে আপনি মেনে নিয়েছেন যে আপনি দেননি, তো এটা কি মিথ্যা হলো না? আদালতে সব মানুষ একদম চুপ হয়ে গেল। সবার নজর কাজী সাহেবের উপর স্থির হল। কাজী সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল, তিনি কিছুই বলতে পারলেন না। বৃদ্ধ এগিয়ে বললেন, হুজুর, যদি এই মুচিকে 10টি বেত্রাঘাত খেতে হয় তবে আপনাকেও 10টি বেত্রাঘাত খেতে হবে, তবেই তো ন্যায় বিচার হবে। আদালতে ধীরে ধীরে করতালি বাজতে শুরু করল। লোকেরা বৃদ্ধের কথার সাথে একমত ছিল। এক লোক বলল, হ্যাঁ, এ কথা একদম ঠিক, যদি আইন সবার জন্য এক হয় তবে কাজী সাহেবকেও শাস্তি পেতে হবে। অন্যজন বলল, হ্যাঁ হ্যাঁ, এটাই তো ন্যায় বিচার। কাজী সাহেব খুব পেরেশান হয়ে পড়লেন। তিনি বুঝতে পারছিলেন না যে তিনি কি করবেন। যদি তিনি অস্বীকার করেন তবে মানুষ বলবে তিনি মিথ্যাবাদী,
আর যদি তিনি মেনে নেন তবে তাকে বেত্রাঘাত খেতে হবে। হাসান দেখল যে কাজী সাহেব খুব বড় বিপদে ফেসে গেছেন। তার একটু হাসি পাচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। কাজী সাহেব কাপা কাপা গলায় বললেন, এ কেমন ন্যায় বিচার? আমি তো কাজী, আমাকে শাস্তি কিভাবে দেওয়া যায়? বৃদ্ধ বললেন, হুজুর, আপনি নিজেই বলেন যে আইনের চোখে সবাই সমান, তাহলে কাজী হলে কি এমন পার্থক্য আসে? যদি আপনি ভুল করে থাকেন তবে আপনাকেও শাস্তি পেতে হবে। আদালতে আরও জোরে করতালি বাজতে শুরু করল। লোকেরা চিৎকার করে বলতে লাগল, ন্যায় বিচার, ন্যায় বিচার চাই। হাসান সুযোগ বুঝে এগিয়ে গিয়ে বলল, হুজুর, আমি একটি কথা বলতে চাই, যদি অনুমতি দেন। কাজী সাহেব ক্লান্ত স্বরে বললেন, হ্যাঁ বলো। হাসান বলল, হুজুর, আমি আপনার কাছে মাফ চাইছি যে আমি আদালতে মিথ্যা বলেছিলাম, কিন্তু আমার কাছে আর কোনো পথ ছিল না। আমি একজন গরিব মানুষ এবং আমি জানতাম না যে আপনার সাথে কিভাবে দেখা করব। যদি আপনি আমাকে মাফ করে দেন তবে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। কাজী সাহেবের মনে হলো যে হয়তো এই মুচি তাকে বাঁচানোর চেষ্টা করছে। তিনি জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কি চাও? হাসান বলল, হুজুর, আমি আমার টাকা পেয়ে গেছি, এখন আমি আর কিছু চাই না। আপনি চাইলে আমাকে মাফ করে দিন, আর আমিও আপনাকে মাফ করে দিচ্ছি। আদালতে পিনপতন নীরবতা নেমে এলো। সবাই অবাক হয়ে গেল। একজন গরিব মুচি কাজী সাহেবকে মাফ করে দেবার কথা বলছে। কাজী সাহেবের লজ্জা হলো। তিনি বুঝতে পারলেন যে তিনি কত বড় ভুল করেছেন। তিনি একজন গরিব মানুষের হক মেরে নেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি কাজী হয়েও বেইমানি করতে যাচ্ছিলেন। কাজী সাহেব ধীরে ধীরে বললেন, মুচি, তুমি আজ আমাকে একটি বড় শিক্ষা দিলে। আমি মাফ চাইছি, আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। হাসান আদবের সাথে বলল, হুজুর, আমি আপনাকে মাফ করে দিলাম। আপনি একজন ভালো কাজী, শুধু মাঝে মাঝে মানুষের ভুল হয়ে যায়। কাজী সাহেব বললেন, না মুচি, আমি জেনে শুনে ভুল করেছি। আমি কিপটে, আর আমি ভেবেছিলাম যে তুমি একজন গরিব মানুষ, তুমি আর আমার কি ক্ষতি করবে। কিন্তু আজ তুমি আমাকে প্রমাণ করে দিলে যে গরিব হওয়া কোনো দুর্বলতা নয়, তোমার সাহস আছে আর বুদ্ধি আছে। তারপর কাজী সাহেব খাজানচিকে ডাকলেন এবং বললেন, এই মুচিকে আরও 10 দিনার দাও, এটা তার কষ্টের ক্ষতিপূরণ। হাসান বলল, না হুজুর, আমার আর টাকার প্রয়োজন নেই, আমার যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি। কিন্তু কাজী সাহেব জেদ করলেন এবং হাসানকে আরও 10 দিনার পাইয়ে দিলেন। এখন হাসানের কাছে মোট 15 দিনার হল। আদালতে বসা সব মানুষ হাততালি দিল। একজন মানুষ বলল, আজ সত্যিই ন্যায় বিচার হয়েছে। একজন গরিব মুচি নিজের সাহসে নিজের হক আদায় করেছে। বৃদ্ধ হাসানের কাছে এসে বললেন, বাবা, তুমি খুব ভালো কাজ করেছ। তুমি প্রমাণ করে দিলে যে যদি সাহস থাকে তবে গরিবও তার হক আদায় করতে পারে। হাসান লাজুকভাবে বলল, এসব আল্লাহর মেহেরবানি, আমি তো শুধু নিজের হক চেয়েছিলাম। কুরিমও হাসানের কাছে এলো এবং বলল, ভাই, তুমি তো কামাল করে দিলে। আমার মনে হয়েছিল যে তোমার পরিকল্পনা কাজ করবে না, কিন্তু তুমি তো কাজী সাহেবকেই শিক্ষা দিয়ে দিলে। হাসান হাসল এবং বলল, ভাই, তোমার সাহায্য ছাড়া এটা সম্ভব ছিল না, ধন্যবাদ। কাজী সাহেব আদালতে ঘোষণা করলেন যে আজ থেকে আমি ওয়াদা করছি যে আমি কোনো গরিবের হক মারব না, আর যদি কেউ আমার কাছে ন্যায় বিচার চাইতে আসে তবে আমি অবশ্যই তার কথা শুনব, সে ধনী হোক বা গরিব। সব মানুষ আবার হাততালি দিল। হাসান আদবের সাথে কাজী সাহেবকে সালাম করল এবং আদালত থেকে বেরিয়ে এলো। হাসান যখন আদালত থেকে বের হলো তখন তার সাথে আরও অনেক মানুষও বাইরে এলো। কিছু মানুষ তার কাছে এলো এবং তার পিঠ চাপড়াতে লাগল। এক বৃদ্ধ বললেন, বাবা, আজ তুমি অনেক বড় একটা কাজ করেছ। তুমি প্রমাণ করে দিলে যে সত্যের সবসময় জয় হয়। হাসান আদবের সাথে বলল, চাচা যান, এসব আল্লাহর মেহেরবানি। আমি তো শুধু নিজের হক চেয়েছিলাম, আমি জানতাম না যে এত বড় তামাশা হয়ে যাবে। আরেকজন লোক বলল, না মুচি সাহেব, তুমি যা করেছ তা খুব বড় সাহসের কাজ ছিল। আজ পর্যন্ত কেউ কাজী সাহেবের সামনে এভাবে কথা বলেনি, তুমি সত্যিই সাহসী। হাসান লাজুকভাবে হাসল। তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে যা কিছু হয়েছে তা সত্যিই হয়েছে। সে পকেটে হাত ঢোকাল এবং 15 দিনার গুনল। সে ভাবতে লাগল যে এখন তার স্ত্রী ও বাচ্চারা কত খুশি হবে। করিম হাসানের কাঁধে হাত রেখে বলল, ভাই, এবার চলো, তোমার স্ত্রী হয়তো অপেক্ষা করছে। হাসান হ্যাঁ সূচক মাথা নাড়ল। দুজনে বাজার পেরিয়ে নিজেদের বাড়ির দিকে চলতে লাগল। রাস্তায় অনেক দোকানদার তাদের দেখে জিজ্ঞেস করতে লাগল যে আদালতে কি হয়েছিল। পুরো বাজারে খবর ছড়িয়ে পড়েছিল যে একজন মুচি কাজী সাহেবকে আদালতেই শিক্ষা দিয়ে দিয়েছে।
একজন মিষ্টিওয়ালা হাসানকে ডাকল এবং বলল, মুচি ভাই এসো, তোমাকে মিষ্টি খাওয়াই, তুমি খুব ভালো কাজ করেছ। হাসান বারণ করল এবং বলল, না ভাই, এখন আমাকে বাড়ি যেতে হবে, অন্য কোনো দিন আসব। মিষ্টিওয়ালা বলল, না না, একটু মিষ্টি নিয়ে নাও, এটা আমার তরফ থেকে উপহার। হাসান দেখল যে মিষ্টিওয়ালার কথা এড়ানো যাবে না, তাই সে একটু মিষ্টি নিয়ে নিল। মিষ্টিওয়ালা বলল, ভাই, আজ তুমি আমাদের মতো ছোট দোকানদারদের মাথা উঁচু করে দিয়েছ, এখন কোনো বড় মানুষের সাহস হবে না যে সে আমাদের হক মারবে। হাসান বলল, ভাই, এমন ভেবো না, সবাই খারাপ হয় না, কাজী সাহেবও ভালো মানুষ, শুধু তার এই ভুলটা হয়ে গিয়েছিল। এভাবেই রাস্তায় আরও অনেক মানুষ জুটল যারা হাসানের প্রশংসা করল। কিছু মানুষ তো তাকে নিজেদের বাড়িতে খাওয়ার দাওয়াত দিল। হাসান সবাইকে ধন্যবাদ দিতে দিতে এগিয়ে যেতে লাগল। অবশেষে সে নিজের বাড়ি পৌঁছল। বাড়ির দরজায় তার স্ত্রী ফাতিমা দাঁড়িয়েছিল, তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। সে হাসানকে দেখা মাত্রই তার কাছে এলো এবং জিজ্ঞেস করল, কি হলো, তুমি এত দেরি করলে কেন? আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। হাসান হাসতে হাসতে বলল, ফাতিমা, আজ অনেক কিছু হয়েছে, আগে আমাকে ভেতরে তো আসতে দাও, তারপর আমি তোমাকে সব বলছি। দুজনে ভেতরে গেল। হাসান তার বাচ্চাদের বুকে জড়িয়ে ধরল। তার ছেলে ইব্রাহিম আর মেয়ে আয়েশা দুজনেই খুশিতে লাফাতে লাগল। ইব্রাহিম জিজ্ঞেস করল, আব্বাজান, আপনি কি টাকা পেয়েছেন? হাসান হ্যাঁ সূচক মাথা নাড়ল এবং নিজের পকেট থেকে 15 দিনার বের করে ফাতিমার হাতে রাখল। ফাতিমা এটা দেখে অবাক হয়ে গেল। সে বলল, এত টাকা কোথা থেকে এলো? তুমি তো বলেছিলে যে শুধু 5 দিনার পাওয়া যাবে। হাসান বসে পুরো গল্প শোনাল। সে জানালো কিভাবে সে এবং করিম মিলে একটা পরিকল্পনা করেছিল, কিভাবে তারা আদালতে পৌঁছল, কিভাবে কাজী সাহেব প্রথমে অস্বীকার করলেন এবং তারপর কিভাবে মানুষ হাসানের পক্ষে দাঁড়াল। ফাতিমা মনোযোগ দিয়ে শুনতে লাগল। যখন হাসান পুরো গল্প শোনাল, ফাতিমার চোখে জল চলে এলো। সে বলল, আল্লাহর শুকরিয়া, আমার তো ভয় লাগছিল যে তোমার আবার কোনো বিপদ না হয়ে যায়, কিন্তু আল্লাহ তোমার সাহায্য করেছেন। হাসান বলল, হ্যাঁ ফাতিমা, আল্লাহ সত্যিই আমার সাহায্য করেছেন এবং ওই মানুষগুলো যারা আদালতে আমার পাশে দাঁড়িয়েছে। ছোট ছেলে ইব্রাহিম জিজ্ঞেস করল, আব্বাজান, কাজী সাহেব কি খারাপ মানুষ? হাসান ছেলেকে কোলে বসিয়ে বলল, না বাবা, কাজী সাহেব খারাপ মানুষ নন, তার একটা ভুল হয়ে গিয়েছিল। সব মানুষেরই ভুল হতে পারে, কিন্তু যে নিজের ভুল স্বীকার করে নেয় এবং মাফ চেয়ে নেয়, সে ভালো মানুষ। ইব্রাহিম জিজ্ঞেস করল, তাহলে আমাদের কি করা উচিত যখন কেউ আমাদের সাথে খারাপ কিছু করে? হাসান বলল, বাবা, আমাদের সবসময় নিজেদের হক চাওয়া উচিত, কিন্তু ভালোবাসা আর আদবের সাথে। আমাদের কখনো সাহস হারানো উচিত নয়। আর সবচেয়ে জরুরি কথা হলো আমাদের আল্লাহর ওপর ভরসা রাখা উচিত। আল্লাহ সবসময় সত্যবাদী মানুষের সাহায্য করেন। ছোট মেয়ে আয়েশা জিজ্ঞেস করল, আব্বাজান, এখন আমরা এই টাকা দিয়ে কি করব? হাসান হাসতে হাসতে বলল, মা, প্রথমে তো আমরা তোমার আর ইব্রাহিমের জন্য নতুন জামা কিনব, তারপর বাড়ির জন্য খাওয়ার জিনিস আনব, আর বাকি টাকা দিয়ে আমি আমার দোকানের জন্য কিছু নতুন যন্ত্রপাতি কিনব। ফাতিমা বলল, আর হ্যাঁ, আমাদের করিম ভাইকেও কিছু দেওয়া উচিত, তিনি অনেক সাহায্য করেছেন। হাসান বলল, হ্যাঁ, এই কথা ঠিক, কাল আমি করিমের জন্য কিছু নিয়ে যাব। রাতে খাওয়ার পর পুরো পরিবার খুব খুশি ছিল। বাচ্চারা ঘুমিয়ে পড়ল, আর হাসান আর ফাতিমা বাইরে উঠোনে বসে কথা বলতে লাগল। ফাতিমা বলল, তুমি জানো আজ আমার সবচেয়ে বেশি খুশি কিসের জন্য হচ্ছে? হাসান জিজ্ঞেস করল, কিসের জন্য? ফাতিমা বলল, আমি খুশি যে তুমি নিজের সাহস হারাওনি। তুমি 5 দিন পর্যন্ত আদালতের বাইরে বসেছিলে, কিন্তু তুমি হার মানোনি, এটাই তো আসল জয়। হাসান ফাতিমার হাত ধরল এবং বলল, এসব তোমার সাহসের কারণেই হয়েছে, তুমি যদি আমার পাশে না থাকতে তবে হয়তো আমি হার মেনে নিতাম। পরের দিন সকালে হাসান নিজের দোকানে গেল। দোকান খুলতেই অনেক মানুষ আসতে শুরু করল। কিছু মানুষ নিজেদের জুতো ঠিক করাতে এসেছিল, আর কিছু মানুষ শুধু হাসানের সাথে দেখা করতে এসেছিল। এক লোক বলল, মুচি সাহেব, আমার জুতো জোড়া মেরামত করে দেবে? আমি শুনেছি তুমি খুব ভালো কাজ করো। হাসান জুতো দেখল এবং বলল, হ্যাঁ ভাই, এগুলো অনায়াসেই ঠিক হয়ে যাবে, 2 দিন পর এসে নিয়ে যেও। সারা দিন হাসানের দোকানে ভিড় লেগেই রইল। সন্ধ্যা পর্যন্ত সে এত কাজ পেল যা সে পুরো মাসেও পেত না। হাসান খুব খুশি ছিল। সে ভাবল যে আল্লাহ তার মেহনত আর সাহসের ফল দিয়েছেন। পরের দিন হাসান বাজারে গেল এবং তার বাচ্চাদের জন্য নতুন জামা কিনল। সে ফাতিমার জন্য একটা সুন্দর ওড়না কিনল। তারপর সে করিমের দোকানে গেল। করিম তার দোকানে জামা সেলাই করছিল। হাসানকে দেখে সে খুব খুশি হল। করিম বলল, এসো ভাই, কেমন আছো?
হাসান বলল, আল্লাহর মেহেরবানিতে সব ঠিক আছে, আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি, তুমি আমার অনেক সাহায্য করেছ। হাসান নিজের পকেট থেকে 5 দিনার বের করল এবং করিমের দিকে বাড়িয়ে দিল। করিম বারণ করতে করতে বলল, না ভাই, আমি এই টাকা নিতে পারবো না, আমি তো শুধু বন্ধুত্বের খাতিরে করেছি। হাসান বলল, ভাই, এটা টাকা নয়, এটা বন্ধুত্বের উপহার। তুমি বিপদে আমার পাশে দাঁড়িয়েছ, আমি তোমার এই ঋণ কখনো ভুলব না। করিমের চোখে জল চলে এলো। সে হাসানকে বুকে জড়িয়ে ধরল এবং বলল, ভাই, তুমি সত্যিই খুব ভালো মানুষ, আল্লাহ তোমাকে সব সময় খুশি রাখুন। কয়েকদিন কেটে গেল। হাসানের দোকানে কাজ বাড়তে লাগল। মানুষ দূর দূরান্ত থেকে এসে নিজেদের জুতো ঠিক করাতে লাগল। হাসানের মেহনত আর সততার কারণে তার নাম পুরো শহরে ছড়িয়ে পড়ল। একদিন হাসান নিজের দোকানে বসে কাজ করছিল। তখনই একজন লোক ঘোড়ায় চড়ে এলো। লোকটির গায়ে খুব ভালো জামা কাপড় ছিল। সে হাসানকে জিজ্ঞেস করল, তুমি কি হাসান মুচি? হাসান উঠে দাঁড়িয়ে আদবের সাথে বলল, জি হ্যাঁ, আমি হাসান। লোকটি বলল, আমি কাজী সাহেবের চাকর, কাজী সাহেব তোমাকে ডেকেছেন। হাসান একটু ঘাবড়ে গেল। সে ভাবল, কাজী সাহেব কি এখন তার থেকে বদলা নিতে চান? কিন্তু তারপর সে সাহস জুগিয়ে বলল, ঠিক আছে, আমি আসছি। হাসান নিজের দোকান বন্ধ করল এবং চাকরের সাথে চলল। কিছুক্ষণ পর সে কাজী সাহেবের বাড়িতে পৌঁছল। এটি একটি বিশাল ও সুন্দর বাড়ি ছিল। চাকর হাসানকে ভেতরে নিয়ে গেল। কাজী সাহেব একটি বড় ঘরে বসেছিলেন। তিনি হাসানকে দেখে উঠে দাঁড়ালেন এবং হাসলেন। কাজী সাহেব বললেন, এসো হাসান, বসো। হাসান আদবের সাথে বসল। সে এখনও বুঝতে পারছিল না যে কাজী সাহেব তাকে কেন ডেকেছেন। কাজী সাহেব বললেন, হাসান, আমি তোমাকে এই জন্যই ডেকেছি কারণ আমি তোমাকে একটা কথা বলতে চাই। সেদিন আদালতে যা কিছু হয়েছিল তা থেকে আমি অনেক বড় শিক্ষা পেয়েছি। আমি ভাবতাম যে আমি একজন ভালো কাজী, কিন্তু আমি নিজেই বেইমানি করছিলাম। তুমি আমাকে আমার ভুলের অনুভূতি জাগিয়েছ। হাসান বলল, হুজুর, সে তো পুরনো কথা, এখনও সব ভুলে যান। কাজী সাহেব বললেন, না হাসান, আমি ভুলতে পারবো না, আর আমি চাইও না যে ভুলে যাই। আমি চাই যে এই কথাটা সবসময় আমার মনে থাকুক, যাতে আমি আর কখনো এমন ভুল না করি। তারপর কাজী সাহেব একটি থলি তুললেন এবং হাসানের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই নাও, এতে 100 দিনার আছে। হাসান অবাক হয়ে গেল। সে বলল, হুজুর, এটা কি? আমার আর টাকার দরকার নেই, আপনি আমাকে আগেই অনেক দিয়েছেন। কাজী সাহেব বললেন, না হাসান, এই টাকা তোমার মেহনত আর সাহসের পুরস্কার। তুমি আমাকে একটি বড় শিক্ষা দিয়েছ, আর আমি চাই যে তুমি এই টাকা দিয়ে নিজের দোকান বড় করো। হাসান বলল, কিন্তু হুজুর, এত টাকা আমি নিতে পারবো না। কাজী সাহেব বললেন, হ্যাঁ হাসান, এটা আমার আনন্দ যে আমি তোমাকে এটা দিচ্ছি। তুমি একজন সৎ আর পরিশ্রমী মানুষ, আর এমন মানুষদের এগিয়ে যাওয়া উচিত। তারপর কাজী সাহেব আরও বললেন, আর হ্যাঁ, আরও একটা কথা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমি প্রতি সপ্তাহে একদিন গরিব মানুষের জন্য বিশেষ আদালত বসাবো, যেখানে তারা বিনা উকিল বা টাকা ছাড়াই সরাসরি আমার সাথে দেখা করতে পারবে এবং নিজের কথা বলতে পারবে। হাসানে কথা শুনে খুব খুশি হলো। সে বলল, হুজুর, এটা খুব ভালো কথা, এতে বহু গরিব মানুষের লাভ হবে। কাজী সাহেব বললেন, হ্যাঁ, আর এসব তোমার কারণেই হচ্ছে। তুমি আমাকে আয়না দেখিয়েছ, এখন আমি আরও ভালো কাজী হওয়ার চেষ্টা করব। হাসান থলিটা নিল এবং কাজী সাহেবকে ধন্যবাদ জানালো। সে বাড়ি ফিরে এসে ফাতিমাকে সব কিছু বলল। ফাতিমা খুব খুশি হল। সে বলল, দেখো, আল্লাহ কিভাবে ভালো মানুষকে নেয়ামত দান করেন। হাসান সেই টাকা দিয়ে একটি বড় দোকান কিনল। সে আরও 2 জন মুচিকে কাজে রাখল। তার কাজ আরও বেশি বেড়ে গেল। কিন্তু হাসান কখনো নিজের সততা ছাড়েনি। সে সব সময় পরিশ্রমের সাথে কাজ করত এবং মানুষের সাথে ভালো ব্যবহার করত। কয়েক মাস পর পুরো শহরে হাসানের দোকান বিখ্যাত হয়ে গেল। মানুষ তাকে একটি আদর্শ হিসেবে দেখতে লাগল। ছেলেমেয়েদের তাদের মা বাবা বলতো যে, দেখো, হাসান মুচির মতো হও, যে সৎ এবং পরিশ্রমী। একদিন হাসান নিজের দোকানে বসেছিল। তখনই কয়েকজন গরিব মানুষ তার কাছে এলো। একজন লোক বলল, হাসান ভাই, আমাদের আপনার সাহায্য চাই। হাসান জিজ্ঞেস করল, কি সাহায্য চাই ভাই? লোকটি বলল, আমাদের সাথেও এক জালিম মানুষ ধোঁকা করেছে। আমরা তার কাছে কাজ করেছি, কিন্তু সে আমাদের টাকা দেয়নি। আমরা আদালতে গিয়েছিলাম, কিন্তু আমাদের কথা শোনা হয়নি। আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন? হাসান বলল, ভাই, এখন তো কাজী সাহেব প্রতি সপ্তাহে গরিবদের জন্য বিশেষ আদালত বসান। তোমরা সেখানে যাও, তোমাদের কথা অবশ্যই শোনা হবে। লোকটি বলল, হ্যাঁ, আমরা তা জানি, কিন্তু আমরা জানি না যে আদালতে কিভাবে কথা বলতে হয়। আমরা ভয় পাই। আপনি কি আমাদের সাথে যাবেন? হাসান একটু ভাবল। তারপর সে বলল, ঠিক আছে, আমি তোমাদের সাথে যাব। পরের সপ্তাহে হাসান সেই গরিব লোকদের সাথে আদালতে গেল।
কাজী সাহেব হাসানকে দেখে হাসলেন। তিনি বললেন, এসো হাসান, কি ব্যাপার? হাসান বলল, হুজুর, এই মানুষেরা আপনার কাছে ন্যায় বিচার চাইতে এসেছে, আমি শুধু এদের সাথে এসেছি। কাজী সাহেব মনোযোগ দিয়ে সেই লোকদের কথা শুনলেন এবং তাদের ন্যায় বিচার দিলেন। সেই মানুষেরা খুব খুশি হয়ে ফিরে গেল। এরপর যখনই কোনো গরিব মানুষ বিপদে পড়ত, সে হাসানের কাছে আসত এবং হাসান সব সময় তাদের সাহায্য করত। ধীরে ধীরে হাসান পুরো শহরে একজন সম্মানীয় মানুষ হয়ে উঠল। বছর পেরিয়ে গেল, হাসানের কাজ আরও বেড়ে গেল। এখন তার 3টি দোকান ছিল এবং অনেক মুচি তার সাথে কাজ করত। কিন্তু হাসান কখনো ভোলেনি যে সে কোথা থেকে এসেছে। সে সবসময় গরিবদের সাহায্য করত। সে একটি ছোট স্কুলও খুলেছিল, যেখানে গরিব বাচ্চারা বিনামূল্যে পড়তে পারত। হাসানের ছেলেমেয়েরাও বড় হয়ে গেল। ইব্রাহিম একজন ভালো ব্যবসায়ী হয়ে উঠল এবং আয়েশার বিয়ে একটা ভালো ঘরে হয়ে গেল। ফাতিমাও খুব খুশি ছিল। একদিন হাসান নিজের দোকানে বসেছিল। তখনই একজন বৃদ্ধ লোক এলো। তাকে খুব দুর্বল দেখাচ্ছিল। সে হাসানকে বলল, বাবা, আমার তোমার কাছে একটা কাজ আছে। হাসান আদবের সাথে বলল, হ্যাঁ চাচাজান, বলুন। বৃদ্ধ লোক বলল, আমি খুব গরিব, আমার কাছে জুতো কেনার টাকা নেই, কিন্তু আমার পুরনো জুতো একদম ছিঁড়ে গেছে। তুমি কি আমার জন্য কিছু করতে পারবে? হাসান বৃদ্ধ লোকটির জুতো দেখল। সত্যিই সেগুলো খুব খারাপ অবস্থায় ছিল। হাসান বলল, চাচাজান, আপনি বসুন, আমি এক্ষুনি আপনার জন্য নতুন জুতো বানিয়ে দিচ্ছি। বৃদ্ধ লোকটি বলল, কিন্তু বাবা, আমার কাছে তো টাকা নেই। হাসান হাসতে হাসতে বলল, চাচাজান, টাকার কোনো কথা নেই, এটা আমার তরফ থেকে আপনার জন্য উপহার। হাসান একজোড়া নতুন জুতো বের করল এবং বৃদ্ধ লোকটিকে দিল। বৃদ্ধ লোকটির চোখে জল চলে এলো। সে হাসানের জন্য দোয়া করল এবং বলল, বাবা, আল্লাহ তোমাকে সব সময় খুশি রাখুন, তুমি খুব ভালো মানুষ। সেদিন সন্ধ্যায় যখন হাসান বাড়ি পৌঁছালো, সে ফাতিমাকে বলল, আজ আমি খুব শান্তি পেয়েছি। ফাতিমা জিজ্ঞেস করল, কেন, কি হয়েছে? হাসান পুরো ঘটনা শোনালো। তারপর সে বলল, তোমার মনে আছে যখন কাজী সাহেব আমার কাছে জুতো সেলাই করিয়েছিলেন আর টাকা দেননি? সে সময় আমি কত চিন্তিত ছিলাম, কিন্তু আজ আল্লাহ আমাকে এত দিয়েছেন যে আমি কোনো গরিবকে বিনামূল্যে জুতো দিতে পারি। এটাই তো আসল আনন্দ। ফাতিমা হাসতে হাসতে বলল, হ্যাঁ, এটাই তো আসল আনন্দ। যখন আমরা অন্যদের সাহায্য করি, তখন আল্লাহ আমাদের আরও বেশি দেন। বহু বছর পর যখন হাসান বৃদ্ধ হয়ে গেল, তখন একদিন শহরের মানুষ তার সম্মানে একটি জলসার আয়োজন করল। সারা শহরের মানুষ জড়ো হল। কাজী সাহেবও এলেন। তিনি হাসানকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, হাসান, তুমি আমার জন্য একটি আদর্শ, তুমি আমাকে সঠিক পথ দেখিয়েছ। শহরের মেয়র দাঁড়িয়ে বললেন, হাসান সাহেব, আপনি এই শহরের জন্য একজন রোল মডেল। আপনি প্রমাণ করেছেন যে সততা আর পরিশ্রম দিয়ে মানুষ কোথা থেকে কোথায় পৌঁছতে পারে। আজ আমরা আপনাকে এই শহরের সবচেয়ে সম্মানীয় নাগরিকের উপাধি দিতে চাই। সারা মানুষ হাততালি দিল। হাসানের চোখে খুশির জল চলে এলো। সে আদবের সাথে দাঁড়িয়ে বলল, ভাই ও বোনেরা, আমি একজন সাধারণ মুচি, আমি কোনো বড় কাজ করিনি, আমি শুধু নিজের হক চেয়েছিলাম, আর আল্লাহ আমার সাহায্য করেছেন। যদি আমার জীবন থেকে কাউকে কিছু শিখতে হয়, তবে এটাই শিখুন যে কখনো সাহস হারাবেন না। আপনি যত বিপদেই থাকুন না কেন, নিজের হকের জন্য লড়াই করুন, কিন্তু আদব আর সম্মানের সাথে। আর যখন আপনি সফল হয়ে যাবেন, তখন অন্যদেরও সাহায্য করুন। একজন অল্প বয়সী ছেলে দাঁড়িয়ে বলল, হাসান চাচা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। যখন আপনি আদালতের বাইরে 5 দিন ধরে বসেছিলেন এবং কেউ আপনাকে ভেতরে যেতে দিচ্ছিল না, তখন কি আপনি কখনো ভেবেছিলেন যে হার মেনে নেবেন? হাসান হাসতে হাসতে জবাব দিল, বাবা, সত্যি বলতে গেলে হ্যাঁ, অনেকবার আমার মনে এই চিন্তা এসেছিল যে ছেড়ে দিই, কিন্তু তারপর আমি আমার ছেলে মেয়েদের কথা ভেবেছি। আমি ভেবেছি যদি আমি আজ হার মেনে নিই, তবে কাল আমার বাচ্চারা কি শিখবে? তাদের মনে হবে গরিবের কোনো হক নেই। আমি চাইতাম না যে তারা এমনটা ভাবুক, তাই আমি সাহস হারাইনি। একজন বৃদ্ধা মহিলা বললেন, হাসান বাবা, তুমি যা করেছ তা শুধু নিজের জন্য করনি, তুমি আমাদের সব গরিবের জন্য করেছ। তুমি আমাদের দেখিয়েছ যে আমরাও আমাদের হক চাইতে পারি। আজকের দিনে এই শহরে গরিবদের সাথে অনেক সম্মানের সাথে ব্যবহার করা হয়, এসব তোমার জন্যই। হাসান হাতজোড় করে বলল, না খালাম্মা, এসব আল্লাহর মেহেরবানি আর আপনাদের সবার সমর্থন।
যদি সেদিন আদালতে মানুষ আমার পাশে না দাঁড়াতো তবে হয়তো আমি কিছুই করতে পারতাম না। করিমও সেখানে উপস্থিত ছিল। সে দাঁড়িয়ে বলল, বন্ধুরা, আমি হাসানের ছোটবেলার বন্ধু। আমি সাক্ষ্য দিচ্ছি যে হাসান সবসময় একজন সৎ ও নেকদিল মানুষ ছিল। যখন সে আমাকে আদালতে তার পাশে দাঁড়াতে বলেছিল তখন আমি ভয় পেয়েছিলাম, কিন্তু হাসানের সাহস দেখে আমিও সাহস করেছিলাম, আর আজ আমি খুশি যে আমি তার পাশে দাঁড়িয়েছিলাম। কাজী সাহেব আবার দাঁড়িয়ে বললেন, বন্ধুরা, আমি আজ এখানে খুব লজ্জার সাথে দাঁড়িয়ে আছি, কিন্তু পাশাপাশি খুব খুশির সাথেও। লজ্জা এই জন্য যে আমি হাসানের সাথে খুব অন্যায় করেছিলাম, আর খুশি এই জন্য যে হাসান আমাকে আমার ভুলের অনুভূতি জাগিয়েছিল। সেদিনের পর থেকে আমি নিজেকে বদলানোর চেষ্টা করেছি। আমি একটি বিশেষ আদালত শুরু করেছি যেখানে গরিব মানুষ কোনো বাধা ছাড়াই নিজের কথা রাখতে পারে, আর এসব হাসানের কারণে হয়েছে। তারপর কাজী সাহেব আরও বললেন, হাসান আমাকে শিখিয়েছে যে ক্ষমতা আর পদের চেয়ে বড় জিনিস হল সততা আর মনুষ্যত্ব। আজ আমি হাসানকে ধন্যবাদ দিচ্ছি যে সে আমাকে একজন ভালো মানুষ বানিয়েছে। জলসায় উপস্থিত সবাই দাঁড়িয়ে হাততালি দিল। হাসানকে একটি সুন্দর শাল পরানো হলো এবং তাকে একটি মানপত্র দেওয়া হলো। সেই মানপত্রে লেখা ছিল যে হাসান মুচি নিজের সাহস এবং সততা দিয়ে এই শহরকে একটি দৃষ্টান্ত দেখিয়েছে। তাকে সব সময় স্মরণ করা হবে। জলসার পর হাসান যখন বাড়ি পৌঁছালো তখন তার পুরো পরিবার তার জন্য অপেক্ষা করছিল। ইব্রাহিম তার বাবাকে বুকে জড়িয়ে ধরল এবং বলল, আব্বাজান, আজ আমি আপনাকে নিয়ে খুব গর্বিত। আপনি আমাদের শিখিয়েছেন যে জীবনের সাহস আর সততা সবচেয়ে জরুরি। আয়েশাও তার বাচ্চাদের নিয়ে এসেছিল। সে তার বাবাকে বলল, আব্বাজান, আমি আমার বাচ্চাদের আপনার গল্প শোনাই। তাদের জানা উচিত যে তাদের নানা কতটা সাহসী ছিলেন। ফাতিমা হাসানের হাত ধরল এবং বলল, তুমি জানো, যখন তুমি প্রথমবার আদালত থেকে খালি হাতে ফিরেছিলে তখন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল যে আমরা আমাদের হক কখনো পাব না, কিন্তু তুমি হার মানোনি। তুমি আমাকেও সাহস দিয়েছিলে, আর আজ দেখো আমরা কোথায় আছি। এসব তোমার মেহনত আর আল্লাহর রহমতের ফল। হাসান সবাইকে বুকে জড়িয়ে ধরল এবং বলল, এসব শুধু আমার কারণে হয়নি, তোমরা সবাই আমার পাশে দাঁড়িয়েছ। ফাতিমা আমাকে সাহস দিয়েছে, করিম আমার সাহায্য করেছে, আদালতের মানুষ আমার পাশে দাঁড়িয়েছে, আর সবচেয়ে বড় কথা, আল্লাহ আমার সাহায্য করেছেন। আমি তো শুধু একটা উসিলা ছিলাম। সেই রাতে খাওয়ার টেবিলে পুরো পরিবার এক জায়গায় জড়ো হলো। হাসানের নাতি নাতনিরাও ছিল। ছোট নাতি জিজ্ঞেস করল, দাদাজান, আপনি সবচেয়ে বেশি খুশি কখন হয়েছিলেন? যখন আপনি টাকা পেয়েছিলেন নাকি যখন আপনার দোকান বড় হয়ে গিয়েছিল? হাসান একটু ভাবল এবং তারপর জবাব দিল, বাবা, আমি সবচেয়ে বেশি খুশি তখন হয়েছিলাম যখন আমি ওই বৃদ্ধ লোকটিকে বিনা মূল্যে জুতো দিয়েছিলাম। সেদিন আমার মনে হয়েছিল যে আমি জীবনে কিছু অর্জন করেছি। টাকা আর দোকান তো আসতেই থাকে, কিন্তু কারো সাহায্য করার আনন্দ সব সময় মনে থেকে যায়। ইব্রাহিম বলল, আব্বাজান, আমিও আমার কাজে এটাই করার চেষ্টা করি। যখনই কোনো গরিব মানুষ আমার কাছে সাহায্য চাইতে আসে আমি অবশ্যই তার সাহায্য করি। আপনি আমাদের এটাই শিখিয়েছেন। হাসানের চোখে খুশির জল চলে এলো। সে বলল, বাবা, এটাই তো আমি চেয়েছিলাম। যদি আমার ছেলেমেয়েরা আর নাতি নাতনিরা ভালো মানুষ হয় তবে এটাই আমার সবচেয়ে বড় সাফল্য। আরও কয়েক বছর কেটে গেল। হাসানের বয়স এখন অনেক বেশি হয়ে গিয়েছিল। সে এখন আর তেমন কাজ করতে পারত না, কিন্তু তারপরেও সে রোজ নিজের দোকানে যেত আর বসত। মানুষ তার সাথে দেখা করতে আসত এবং তার থেকে পরামর্শ নিত। একদিন একজন তরুণ ছেলে তার কাছে এলো। সে খুব চিন্তিত দেখাচ্ছিল। সে হাসানকে বলল, চাচাজান, আমার সাথেও একজন জালিম মানুষ ধোঁকা করেছে। আমি তার জন্য কাজ করেছি, কিন্তু সে আমাকে টাকা দেয়নি। আমি কি করব? আমি কিছু বুঝতে পারছি না। হাসান তাকে আদর করে বসালো এবং বলল, বাবা, প্রথমে তো ঘাবড়ে যেও না। প্রত্যেক বিপদের কোনো না কোনো সমাধান থাকে। তুমি এ পর্যন্ত কি চেষ্টা করেছ? ছেলেটি বলল, আমি ওই লোকটির বাড়িতে কয়েকবার গিয়েছি, কিন্তু সে আমাকে তাড়িয়ে দেয়। আমি আদালতে যেতে চাই, কিন্তু আমার ভয় লাগে। হাসান হাসতে হাসতে বলল, ভয় কিসের বাবা? আদালত তো ন্যায় বিচারের জন্য। তুমি সাহসের সাথে যাও আর নিজের কথা রাখো। যদি তুমি সত্য কথা বলো তবে আল্লাহ অবশ্যই তোমার সাহায্য করবেন। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, সবসময় আদবের সাথে কথা বলবে, রাগ করবে না, নিজের প্রমাণ জোগাড় করবে, আর সবচেয়ে জরুরি কথা হলো হার মানবে না, যতই মুশকিল আসুক না কেন। ছেলেটি বলল, চাচাজান, কিন্তু আমি তো গরিব,
আদালতে কি আমার কথা শোনা হবে? হাসান তার কাঁধে হাত রাখল এবং বলল, বাবা, দারিদ্র্য কোনো দুর্বলতা নয়। আমিও তো গরিব ছিলাম, কিন্তু আমি আমার হক পেয়েছি। এখন এই শহরে একটি বিশেষ আদালত আছে, যেখানে গরিব মানুষ খুব সহজেই নিজের কথা রাখতে পারে। তুমি সেখানে যাও, আর যদি তোমার আমার প্রয়োজন হয় তবে আমি তোমার সাথে যেতে পারি। ছেলেটির চোখে আশার আলো দেখা দিল। সে বলল, সত্যি চাচাজান, আপনি আমার সাথে যাবেন? হাসান বলল, হ্যাঁ বাবা, আমি সবসময় ওই মানুষদের সাথে থাকি যারা নিজেদের হকের জন্য লড়াই করে। পরের সপ্তাহে হাসান ওই ছেলেটির সাথে আদালতে গেল। কাজী সাহেব এখন খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি এখনও আদালতে বসতেন। তিনি হাসানকে দেখে খুব খুশি হলেন। কাজী সাহেব বললেন, এসো হাসান ভাই, অনেক দিন পর দেখা গেল, কেমন আছো? হাসান বলল, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমি এই ছেলেটির সাথে এসেছি, এর আপনার থেকে ন্যায় বিচার চাই। কাজী সাহেব মনোযোগ দিয়ে ছেলেটির কথা শুনলেন এবং তাকে ন্যায় বিচার দিলেন। ছেলেটি খুব খুশি হয়ে ফিরে গেল। সে হাসানের পা ছুঁয়ে সালাম করল এবং বলল, চাচাজান, আপনি আমার জন্য ঈশ্বরের মতো, আপনি আমার সাহায্য করেছেন। হাসান তাকে উঠালো এবং বলল, না বাবা, আমি তো একজন সাধারণ মানুষ, আমি তো শুধু তোমাকে রাস্তা দেখিয়েছি। আসল মেহনত তো তুমি করেছ, তুমি সাহসের সাথে নিজের হক চাইতে গিয়েছ, এটাই তো আসল সাহসিকতা। সেটাই ছিল হাসানের জীবনের শেষ দিন যখন সে আদালতে গিয়েছিল। তার কয়েকদিন পরই সে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তাররা অনেক চেষ্টা করলেন, কিন্তু তার বয়স অনেক হয়ে গিয়েছিল। এক রাতে হাসান তার পুরো পরিবারকে তার কাছে ডাকল। সবাই তার বিছানার চারপাশে বসল। হাসান দুর্বল কণ্ঠে বলল, বাচ্চারা, আমার সময় এসে গেছে, কিন্তু আমি খুব খুশি। আমি একটা ভালো জীবন কাটিয়েছি। আমি নিজের হক আদায় করেছি, অন্যদের সাহায্য করেছি, আর সবচেয়ে বড় কথা হলো আমি তোমাদের মতো পরিবার পেয়েছি। ফাতিমা কাঁদছিল। হাসান তার হাত ধরল এবং বলল, কেঁদো না, আমরা একসাথে খুব সুন্দর সময় কাটিয়েছি। আল্লাহ আমাদের অনেক কিছু দিয়েছেন। তারপর হাসান ইব্রাহিমের দিকে তাকালো এবং বলল, বাবা, তুমি নিজের কাজে সৎ থেকো, কখনো কারোর হক মেরো না, আর সবসময় গরিবদের সাহায্য করো। ইব্রাহিম কাঁদতে কাঁদতে বলল, জি আব্বাজান, আমি আপনার সব কথা মনে রাখব। হাসান আয়েশাকে দেখল এবং বলল, মা, তুমি তোমার বাচ্চাদের ভালোভাবে বড় করো, তাদের সাহস আর সততা শেখাবে। আয়েশা বলল, জি আব্বাজান, আমি আমার বাচ্চাদের আপনার গল্প অবশ্যই শোনাব। তারপর হাসান তার নাতি নাতনিদের দেখল, তাদের আদর করে ডাকল এবং বলল, বাচ্চারা, মনে রেখো, জীবনে অনেক মুশকিল আসবে, কিন্তু কখনো সাহস হারাবে না। সবসময় নিজের হকের জন্য লড়াই করবে, কিন্তু আদব আর সম্মানের সাথে। আর যখন তোমরা সফল হয়ে যাবে তখন অন্যদেরও সাহায্য করবে। ছোট নাতি জিজ্ঞেস করল, দাদাজান, যদি আমরা ভয় পেয়ে যাই তবে কি করব? হাসান হাসতে হাসতে বলল, বাবা, ভয় পাওয়া কোনো খারাপ ব্যাপার নয়, সব মানুষই ভয় পায়, কিন্তু সাহসী সেই যে ভয় পাওয়া সত্ত্বেও এগিয়ে যায়। আমি যখন প্রথমবার আদালতে গিয়েছিলাম আমি নিজেও খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি ভাবলাম যদি আমি লড়াই না করি তবে কে লড়াই করবে? তারপর আমি সাহস করলাম, আর দেখো, আল্লাহ আমার সাহায্য করলেন। সেই রাতে হাসান শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তার মুখে এক শান্ত হাসি লেগেছিল। সে একটি সুন্দর জীবন কাটিয়েছিল এবং নিজের পেছনে অনেক কিছু রেখে গিয়েছিল। পরের দিন পুরো শহর হাসানের জানাজায় জড়ো হল। হাজারো মানুষ এলো, ধনী গরিব সবাই। কাজী সাহেবও এলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আজ একজন মহান মানুষ চলে গেল। হাসান আমাকে এবং এই পুরো শহরকে অনেক কিছু শিখিয়েছে। শহরের মেয়র বললেন, হাসান সাহেবের স্মরণে আমরা একটি মূর্তি বানাবো, যা শহরের মাঝখানে লাগানো হবে, যাতে আগামী প্রজন্ম তাকে মনে রাখে। কয়েক মাস পর হাসানের মূর্তি বসানো হলো। সেই মূর্তির নিচে একটি ফলক লাগানো ছিল, যাতে লেখা ছিল, হাসান মুচি, একজন সাধারণ মানুষ যিনি অসাধারণ সাহস দেখিয়েছেন। তিনি আমাদের শিখিয়েছেন যে প্রতিটি মানুষের নিজের হকের জন্য লড়াই করা উচিত। সততা আর মেহনত দিয়ে যে কোনো স্থানে পৌঁছানো যায়। আজও যখন কোনো গরিব বা অসহায় মানুষ ওই মূর্তির সামনে দিয়ে যায়, সে থেমে গিয়ে হাসানকে স্মরণ করে এবং নিজের মনে সাহস পায় যে সেও তার হকের জন্য লড়াই করতে পারবে। হাসানের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে শোনানো হতে থাকে। মায়েরা তাদের বাচ্চাদের শোনাত, দাদা দাদি তাদের নাতি নাতনিদের শোনাত। আর যেই এই গল্প শুনত সে এই শিক্ষাই পেত,
যে সত্যের সাথে দাঁড়ায় খোদা তার সাথে থাকে। দারিদ্র্য কোনো দুর্বলতা নয়, আসল দুর্বলতা হল নিজের হকের জন্য লড়াই না করা। সাহস রাখো, সৎ থাকো এবং পরিশ্রম করো। আল্লাহ অবশ্যই তোমার সাহায্য করবেন। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরা যত গরিব বা দুর্বলই হই না কেন, আমাদের নিজেদের হকের জন্য অবশ্যই লড়াই করা উচিত। সাহস, সততা আর ধৈর্য দিয়ে সব মুশকিল পার করা যায়। আর যখন আমরা সফল হই, তখন আমাদের অন্যদেরও সাহায্য করা উচিত, কারণ আসল সাফল্য এটাই যে আমরা অন্যদের জীবনেও খুশি নিয়ে আসতে পারি।